আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 1538 সালে দূরবর্তী তিনটি অঞ্চলে একই সাথে অভিযান পরিচালনা করে উসমানীয় সাম্রাজ্য। কানুনি সুলতান সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে মোলদাভিয়ার দিকে অগ্রসর হন। অন্যদিকে ক্রুসেডার জোট বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক প্রিবিজার যুদ্ধে মুখোমুখি হন বারবারোসা হায়রুদ্দিন পাশা। পাশাপাশি খাদিম সুলাইমান পাশা ভারত মহাসাগরে পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসেন। আমাদের গত ভিডিওতে আমরা উসমানীয় নৌবহর বনাম সমগ্র ইউরোপ থেকে সংগঠিত হওয়া নৌবহরের মধ্যকার ঐতিহাসিক প্রিবিজা যুদ্ধ নিয়ে আলোচনা করেছি। যারা আমাদের সেই ভিডিওটি দেখেননি, সোনালী অতীত ইউটিউব চ্যানেল অথবা সোনালী অতীত ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল। ফাতিহ সুলতান মেহমেদ খানের রাজত্বকালে প্রথমবারের মতো মোলদাভিয়ায় কর আরোপ করা হয় এবং দ্বিতীয় বাইজিদ খানের শাসনামলে তা বৃদ্ধি করা হয়। কানুনি সুলতান সুলাইমানের রাজত্বকালে মোলদাভিয়ার শাসক পেট্রো সুলতান সুলাইমানের ইতালি অভিযানের ব্যর্থতাকে কাজে লাগিয়ে ইউরোপে গঠিত উসমানীয়দের বিরুদ্ধে জোটে উৎসাহী হয়ে ওঠেন। তিনি উসমানীয়দের মিত্র পোলিশ রাজা সিগিসমন্ডের সাথেও যুদ্ধে জড়িয়ে পড়েন। গোয়েন্দাদের মাধ্যমে সুলতান সুলাইমানের কাছে খবর আসে মোলদাভিয়ার শাসক পেট্রো ইউরোপে উসমানীয়দের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করেন। আর এই খবরের পর সুলতান সুলাইমান মোলদাভিয়ায় অভিযানের সিদ্ধান্ত নেন। সুলতান সুলাইমানের নতুন অভিযানের কথা শুনে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে মুজাহিদরা ছুটে আসতে থাকে ইস্তাম্বুলে। এদিকে ভারতের গুজরাটের শাসক বাহাদুর শাহ পর্তুগিজ আক্রমণের বিরুদ্ধে মুসলমানদের খলিফা সুলতান সুলাইমানের কাছে সাহায্য প্রার্থনা করেন। কানুনি সুলতান সুলাইমান হিন্দুস্তানের মুসলমানদেরকে পর্তুগিজদের আক্রমণ থেকে রক্ষা করতে মিশরের তৎকালীন গভর্নর খাদিম সুলাইমান পাশাকে হিন্দুস্তান অভিযানের দায়িত্ব দেন। খাদিম সুলাইমান পাশা তৎক্ষণাৎ 80টি জাহাজের একটি নৌবহর নিয়ে ভারত অভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। একই সময়ে সুলতান সুলাইমান মোলদাভিয়া অভিযানের প্রস্তুতি সম্পন্ন করে পিতা ইয়াবুদ সুলতান সেলিম খান, দাদা দ্বিতীয় বাইজিদ এবং পূর্বপুরুষ ফাতিহ সুলতান মেহমেদ খানের কবর জিয়ারত করে ইস্তাম্বুল থেকে মোলদাভিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সুলতান সুলাইমান যখন এদিনে পৌঁছান তখন বসরার শাসক আমির রশিদের দূত সুলতান সুলাইমানের সামনে উপস্থিত হয়ে জানান তারা উসমানীয় সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হতে চায়। দূতের মুখ থেকে এই কথা শুনে সুলতান সুলাইমান অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি বসরা শাসকের এই প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেন। সুলতান সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে এদিনে অবস্থান করছেন, কিন্তু এখনো কেউই জানে না সুলতান ঠিক কোথায় অভিযানের জন্য তাদেরকে একত্রিত করেছেন এবং যাত্রা শুরু করে ইতিমধ্যে এদিন পর্যন্ত পৌঁছেছেন। অর্থাৎ মোলদাভিয়া অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল সম্পূর্ণই গোপনে। অতঃপর সুলতান সুলাইমান উসমান গাজীর সন্তানদের এবারের লক্ষ্য মোলদাভিয়া ঘোষণা করেন। এদিকে উসমানীয়দের এগিয়ে আসার খবর পৌঁছায় মোলদাভিয়ার শাসক পেট্রোর কানে। খবর পেয়ে পেট্রো তৎক্ষণাৎ সুলতান সুলাইমানের কাছে একটি প্রতিনিধি দল পাঠান এবং তাদের মাধ্যমে সুলতান সুলাইমানকে অনুরোধ করেন মোলদাভিয়ায় প্রবেশ না করতে। এখন থেকে তিনি সুলতান সুলাইমানের সকল আদেশ মেনে চলবেন। কিন্তু সুলতান সুলাইমান পেট্রোর এই অনুরোধকে প্রত্যাখ্যান করেন এবং তার লক্ষ্য পানে অগ্রসর হতে থাকেন। উসমানরা যখন মোলদাভিয়ার ভূমিতে প্রবেশ করেন, পেট্রো তখন তার বাহিনী নিয়ে পেটোসানি পর্বতে পিছু হটেন। এ সময় পেট্রোর সৈন্যরা মোলদাভিয়ার সকল রাস্তাঘাট ধ্বংস করে দেয়, সাথে সাথে ওসমানীয়দের উপর অতর্কিত আক্রমণের পরিকল্পনা করে। সুলতান সুলাইমান প্রথমে রাজধানী শহর ইয়াসির দিকে অগ্রসর হন। এই শহরে ছিল বিশাল গির্জা এবং পিটারের প্রাসাদ। আকস্মিক আক্রমণের ফলে অল্প সময়ের ব্যবধানেই এটি জয় করা সম্ভব হয়। এদিকে খাদিম সুলাইমান পাশার নেতৃত্বে উসমানীয় নৌবহর এগিয়ে আসছে ভারতের গুজরাটের দিকে। খাদিম সুলাইমান পাশা জানতে পারেন বাহাদুর শাহকে পর্তুগিজরা হত্যা করেছে। বাহাদুর শাহর মৃত্যুর পর সুলতানি সংগ্রামে রাজ্যটি কেঁপে ওঠে এবং শেষ পর্যন্ত বাহাদুর শাহর ভাতিজা তৃতীয় মাহমুদ সিংহাসনে আরোহণ করেন। খাদিম সুলাইমান পাশা তুর এবং জেদ্দা শহর পেরিয়ে আদেন শহরে পৌঁছান।
এ সময় তিনি আদেন শহরের শাসকের কাছে চিঠি পাঠিয়ে তাদেরকে ওসমানীয়দের প্রতি আনুগত্য করতে আদেশ দেন। আদেনের পাশের শিহরের শাসক সুলতান বাদার এবং তার জনগণ ওসমানীয় দূতকে সম্মানের সাথে গ্রহণ করে এবং সুলতান সুলাইমানের প্রতি আনুগত্যের ঘোষণা দেয়। তবে আদেনের শাসক শেখ আমির বিন দাউদ এই আদেশ মানতে অস্বীকার করে। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে সুলাইমান পাশা 1538 সালের 5ই আগস্ট তার সৈন্যবাহিনী নিয়ে আদেনে অবতরণ করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আদেনের শাসক ভীত হয়ে পড়েন এবং ওসমানীয়দের কাছে আত্মসমর্পণ করতে রাজি হন। তবে খাদিম সুলাইমান পাশা সহজেই বুঝতে পারেন আমির বিন দাউদ যে ওসমানীয়দের ভয়ে আত্মসমর্পণ করেছে, আর তাই ভবিষ্যতে যেন আর কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য শেখ আমির বিন দাউদ এবং তার উজিরদেরকে মৃত্যুদণ্ড দেন খাদিম সুলাইমান পাশা। 1538 সালের 9 আগস্ট শুক্রবার আদেনের সকল মসজিদে সুলতান সুলাইমানের নামে খুতবা পাঠ শুরু হয়। অতঃপর আদেনে শৃঙ্খলা ফিরিয়ে আনার পর খাদিম সুলাইমান পাশা আবারও ভারতের দিকে অগ্রসর হতে শুরু করেন। এদিকে ওসমানীয়রা রাজধানী ইয়াসির জয়ের পর পেট্রো আতঙ্কিত হয়ে পড়েন। ওসমানীয় সৈন্যরা তার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনিও পিছু হটা শুরু করেন। এ সময় সুলতান সুলাইমান বিনা প্রতিরোধে সুচিবা শহর জয় করে নেন, আর এর মধ্য দিয়ে সমগ্র মোলদাভিয়া ওসমানীয় অঞ্চলে পরিণত হয়। সুলতান সুলাইমান মোলদাভিয়ায় চ্যাটিনকে শাসক হিসেবে নিযুক্ত করেন, আর ঠিক একই সময়ে পোল্যান্ডের রাজা দূত পাঠিয়ে ওসমানীয়দের প্রতি আনুগত্যের ঘোষণা দেন, আর সুলতান সুলাইমানও তা আনন্দের সহিত গ্রহণ করেন। এর মধ্য দিয়ে পোল্যান্ড ওসমানীয়দের অঙ্গরাজ্যে পরিণত হয়। এদিকে ভারতের উদ্দেশ্যে এগিয়ে আসছেন ওসমানীয়রা। এই খবর পৌঁছায় পর্তুগিজদের কানে। পর্তুগিজরা ওসমানীয়দের প্রতিরোধের পরিবর্তে পিছু হটা শুরু করে। খাদিম সুলাইমান পাশা যখন জানতে পারেন পর্তুগিজরা নৌবহর প্রত্যাহার করেছে, তখন তিনি গুজরাটে যাওয়ার পরিবর্তে মুম্বাই যান এবং মুম্বাইয়ে থাকা পর্তুগিজদের দুর্গগুলোতে একে একে আক্রমণ শুরু করেন। এ সময় ওসমানীয়দের হাতে প্রচুর পরিমাণে পর্তুগিজ সৈন্য নিহত হয়। এরপর খাদিম সুলাইমান পাশা পর্তুগিজদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ডিউ অবরোধ করেন। শহরটি স্থলে এবং সমুদ্রে উভয় দিক থেকেই অবরুদ্ধ করা ছিল। ওসমানীয়দের কামানের প্রচণ্ড বোমাবর্ষণের পরেও শহরটি নিরাপত্তার দায়িত্বে থাকা আন্তোনিও ডি সিলভা আত্মসমর্পণের পরিবর্তে শহরে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। এ সময় শহরের ভিতরে থাকা নারীরাও প্রতিরোধে অংশ নেয়। খাদিম সুলাইমান পাশাও একগুঁয়েভাবে শহর অবরোধ চালিয়ে যান। তিনি হাল ছাড়েননি, অবরোধ চলতে থাকে। ইতিমধ্যে অবরোধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। অভিযান দীর্ঘ হওয়ায় ওসমানীয়দের সরবরাহের অভাব দেখা দেয়। খাদিম সুলাইমান পাশা গুজরাটের শাসক তৃতীয় মাহমুদের কাছে রসদ চান, কিন্তু মাহমুদ ভয় পেয়েছিলেন যে খাদিম সুলাইমান পাশা তাকেও মৃত্যুদণ্ড দিবে, কারণ পর্তুগিজরা মাহমুদের কাছে একজন দূত পাঠিয়ে এই বলে প্রতারণা করেছিল যে সুলাইমান পাশা আদেনের শাসক আনুগত্যের ঘোষণা দেওয়ার পরও তাকে এবং তার সকল উজিরদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সুতরাং সুলাইমান পাশা পর্তুগিজদের হটিয়েই গুজরাটের সিংহাসন দখলের চেষ্টা করবে। পর্তুগিজদের দেয়া এই কাণ্ড পড়ার পর তৃতীয় মাহমুদ ওসমানীয়দের কোনো প্রকার সাহায্য না করার সিদ্ধান্ত নেয়। গুজরাটের শাসকের এই সিদ্ধান্তের ফলে ওসমানীয় সৈন্যরা না খেয়ে মারা যেতে শুরু করে। সাথে সাথে তৃতীয় মাহমুদ গুজব ছড়ান যে ওসমানীয়দেরকে ধ্বংস করতে পর্তুগিজরা একটি বিশাল নৌবহর নিয়ে দিউর দিকে এগিয়ে আসছে। তবে এই খবরের কোনো ভিত্তি ছিল না। ওসমানীয়দের নৌবহরে আক্রমণের কোনো সাহসই করেনি পর্তুগিজরা। সুলাইমান পাশা যদি আর কিছুদিন অপেক্ষা করতেন তাহলে শহরটির পতন নিশ্চিত ছিল, কিন্তু
তিনি ঝুঁকি নিতে চাননি। খাদিম সুলাইমান পাশা অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে অভিযান শেষ করার সিদ্ধান্ত নেন। এই অভিযানে সুলাইমান পাশার সবচেয়ে বড় ভুল ছিল আদেনের শাসককে হত্যা করা। এর ফলে অন্যান্য মুসলিম দেশগুলোতে ওসমানীয়দের ব্যাপারে অনাস্থা তৈরি হয়। অভিযান ব্যর্থ হওয়ার পরও ভারতের সাথে ওসমানীয়দের সম্পর্ক ছিন্ন হয়নি। বিপরীতে ভারতে ওসমানীয়দের গোয়েন্দা নেটওয়ার্ক আরও বিস্তৃত হয়। যদিও অভিযানটি ব্যর্থ হয়, তবু হাজার হাজার মাইল দূরে অভিযান পরিচালনার ওসমানীয়দের এই দুঃসাহস দেখে ইউরোপ এবং বিশেষ করে পর্তুগালে ওসমানীয়দের ব্যাপারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেননা এই অভিযান থেকে এটা স্পষ্ট হয় যে ওসমানীয়রা এখন চাইলেই হাজার মাইল দূরে অভিযানে বের হতে পারবে। মুসলমানদের এই সক্ষমতা রয়েছে। তাছাড়া তখন একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে ওসমানীয়রা শীঘ্রই ভারতে আরও একটি নৌবহর পাঠাবে, আর এর নেতৃত্ব দিবে সমুদ্রের ঈগল খ্যাত বারবারোসা হায়রুদ্দিন পাশা, যিনি কিনা একই বছর সমগ্র ইউরোপ মিলে গঠিত নৌবহরকে আল্লাহর সাহায্যে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। ওসমানীয়দের ভয়ে পর্তুগিজ রাজার ঘুম হারাম হয়ে যায়। তিনি সুলতান সুলাইমানের কাছে দূত পাঠিয়ে শান্তি স্থাপনের প্রস্তাব দেন। 1538 সালে ওসমানীয়রা মোলদাভিয়া, পোল্যান্ড এবং ইয়েমেনকে ওসমানীয়দের মানচিত্রে যোগ করেছেন। পাশাপাশি ভারত অভিযান এবং ভূমধ্য সাগরে মুসলমানদেরকে বিতাড়িত করতে আসা ইউরোপীয় নৌবহরকে ধ্বংস করে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিয়েছে। সুপ্রিয় শুনলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আজকের ভিডিওটি যাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণে ভালো লেগেছে, অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।